যে জামাত ইসলামী সিদ্ধান্ত নিয়ে তার আন্দোলনের ছাত্র উইং খুলেছিল, তারাই কিন্তু আবার সিদ্ধান্ত নিয়ে এই জনপদে স্বাধীনতার পূর্বে আলাদাভাবে শ্রমিক ময়দানে কাজ করার সিদ্ধান্ত নিয়ে সেই সময়ের একজন স্বনামধন্য ব্যক্তিত্ব ব্যারিস্টার কোরবান আলী সাহেবকে দিয়ে এই সংগঠনের যাত্রা শুরু করেছিল। সেই সময়ে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে সমাজতন্ত্রের জয় জয়কার ছিল এবং সমাজতান্ত্রিক আন্দোলনকে রাষ্ট্রীয়ভাবে তাদের সে আদর্শকে সফল করার জন্য তারা মূল জায়গায় বেছে নিয়েছিল দেশের শ্রমজীবী মানুষকে এবং তাদের সে শক্তিকে ব্যবহার করে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে সমাজতান্ত্রিক আদর্শকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করার জন্য তখন সেই কার্ল মার্কস লেনিনের সে সমাজতান্ত্রিক কমিউনিস্টের লোকেরা তারা সেই ভূমিকা পালন করেছে। আপনারা জানেন যে বিগত শতাব্দীতে 30টির মতো দেশে কিন্তু সমাজতান্ত্রিক বিপ্লব হয়েছে। এগুলোর ইতিহাস পড়লে জানা যায় অধিকাংশ বিপ্লবেরই কি মূল প্রেরণা, মূল স্যাক্রিফাইস, রক্ত জড়িয়েছে কারা? শ্রমিকেরা। এবং যে সমাজতন্ত্রের নেতারা দুনিয়ার মজদুর এক হও, শ্রমিক রাজ কায়েম করো, সবই শ্রমিকের হয়ে যাবে, তারা শ্রমিকদেরকে প্রতারিত করেছে, শ্রমিকরা ঠকেছে। কিন্তু তারা বুঝতে না পারে আবেগ তাড়িত হয়ে সেই সমাজতন্ত্রের নেতাদের পক্ষে স্লোগান দিয়ে তারা সমাজতান্ত্রিক নেতাদেরকে ক্ষমতা বসিয়েছে। দীর্ঘ সময় কিন্তু শ্রমিকের বাক্যে কোনো পরিবর্তন হয়নি। আমাদের বাংলাদেশে দীর্ঘ সময়, যদিও এখনো সমাজতন্ত্রের মাঠ পর্যায়ে কাজ নাই, যদি আপনারা ঢাকার জনশক্তি আমরা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, এখনো কিন্তু বাংলাদেশের সমস্যাটুকু নিয়ন্ত্রণ আমরা দেখি, হয়তো কর্মী নাই, কিন্তু সবগুলো নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি কিন্তু সে বিএনপির হোক কিংবা পতিত আওয়ামী লীগের হোক, যেই দলেরই হোক, আমরা তার ব্যাকগ্রাউন্ড দেখি সে হচ্ছে কোন নেতা? সে হচ্ছে বামপন্থী সমাজতন্ত্র নেতা, ঠিক না? জিএসএম ভাই বলেছেন শিমুল বিশ্বাস, সে কি বলতো? সে কিন্তু সর্বহারা পার্টির নেতা, সমাজতান্ত্রিক নেতা। এই যে বলছেন না শাহজাহান খান, সেও কিন্তু কি নেতা। নজরুল ইসলাম খান, যাদের নাম আপনি বলবেন, বিভিন্ন দলে তারা ভূমিকা রাখছে এবং যারা শ্রমিক ফিল্ডে এখন ভূমিকা রাখছেন সবাই হচ্ছে কি, এদের সবগুলোর কি গোড়া কিন্তু এক জায়গায়। এরা সমাজতন্ত্র, এরা কমিউনিস্টের দীক্ষায় দীক্ষিত, ওই বাম আন্দোলনকে তারা রিপ্রেজেন্ট করে বিভিন্ন নামে শ্রমিক ময়দানে। যারা আজকে আপনার এখানে এসেছেন ভাইরা, যেহেতু লম্বা কথা এখানে বলার সুযোগ নেই, বলার প্রয়োজন অনেক। আলহামদুলিল্লাহ, আমাদের মুরব্বীরা 1968 সাল থেকে যে সংগঠনের যাত্রা শুরু হয়েছে, অনেক ধরনের প্রতিবন্ধকতা এসেছে। আমাদের হারুন ভাই এখানে যে বন্ধু সাক্ষী বলেছেন, একটা মিটিং উনি গিয়েছিলেন, কম্বাইন্ড মিটিং এ, যেখানে বিএনপি শ্রমিক দল ছিল, সেই মিটিং থেকে হারুন ভাইকে বের করা হয়েছে না ভাই? এমনও পরিবেশ ছিল যে একটা আইএলওর একটা মিটিং হয়েছিল, সেই মিটিং এ উনি প্রতিনিধিত্ব করেছেন শ্রমিক কল্যাণ ফেডারেশন থেকে। সেই মিটিং এ ওনাকে মুহূর্তের মধ্যে ওরা কি করেছে, সেখান থেকে বের হয়ে আসতে বাধ্য করেছিল। এই সিচুয়েশন কিন্তু শ্রমিক কল্যাণ ফেডারেশন পার করেছে। বিগত 15 বছরে আমাদের নেতৃবৃন্দ ওভাবে গ্রেপ্তার হয়েছেন না? গ্রেপ্তার হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সহযোগিতা, আমাদের নেতৃবৃন্দের প্রচেষ্টা, আমরা আমাদের সংগঠনকে কি করেছি, আমরা ধরে রাখার চেষ্টা করেছি। আপনারা ভূমিকা পালন করেছেন। আমি ইতিহাসটা এই জন্য টানলাম যে লম্বা সময় আমরা পার করেছি। যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিষ্ঠা হয়েছিল ওই বাম আন্দোলনকে এই ময়দান থেকে উৎখাত করার জন্য, ওই বাম আদর্শ থেকে শ্রমিকদেরকে ইসলামী আদর্শ নিয়ে আসার জন্য দীর্ঘ সময় কিন্তু আমরা আন্দোলন করে সেই কাঙ্ক্ষিত দ্বারে আমরা পৌঁছতে পারি। এখন সময় আসছে না? আমরা বলবো এখন যে সময় আমরা 5 আগস্টের পরে, অতীতে আমরা কি পারলাম না, অনেক চ্যালেঞ্জ ছিল। এখন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সক্ষমতা বেড়েছে, আমাদেরকে টার্গেট করতে হবে, আসল তারে আমাদেরকে যেতে হবে।
আমরা দেখেছি অ্যানালাইসিস করে বিগত সময়ে এত বড় সংগঠন হওয়ার পরও আমি আমার জায়গায় 3টা গ্যাপ এখন লক্ষ্য করছি। এই গ্যাপ মানে হচ্ছে আমাদের করণীয় ঠিক করার জন্য। প্রথম হচ্ছে শ্রমিক লীগ বলেন কার সংগঠন ছিল? কাউকে বলা লাগতো? শ্রমিক লীগ কার? আওয়ামী লীগের ছিল। এখন শ্রমিক দলটা কার? কাউকে বলা লাগে? আমি এইবার ঘটেছে যখন গেলাম সচিবালয়ে, এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, বললাম আমি আতিকুর রহমান শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক। দেখলাম তার কোনো কি চেহারার মধ্যে কোনো কি নাই। বললাম যে এটা তো শ্রমিক কল্যাণ ফেডারেশন, জামাতের শ্রমিক সংগঠন। তখন দেখলাম তার কি হয়ে গেছে। তার মানে বুঝলেন তিনি সহমন্ত্রণালয়ের এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি। তারও বলতে হয় কি যে শ্রমিক কল্যাণটা কার সংগঠন? এটা জামাতের শ্রমিক সংগঠন। তার মানে হচ্ছে এত বড় সংগঠন হওয়ার পরও জামাতের শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন এই নাম কি? গুরুত্বপূর্ণ ব্যক্তি তো বটেই, এখনো সাধারণ শ্রমিকরা জানে? বলেন তো, জানে শ্রমিক দল আর আগে শ্রমিক লীগ। আমরা মনে করি এই সময় আমরা সুযোগ পেয়েছি প্রত্যেকটা শ্রমিকের কাছে কাছে যে শ্রমিক কল্যাণ সত্যিকার শ্রমিকের কল্যাণকামী সংগঠন। এটা কাদের সংগঠন? এটা হচ্ছে 1 নম্বর দিক। মানে জামাত বলার জন্য বলছি না, কিন্তু আপনাকে পরিচয়টা উপস্থাপন করতে হবে। দ্বিতীয়, আমরা দেখেছি এখনো কোনো ন্যাশনাল ফিগার আমাদের তৈরি হয়নি। এদিকে আপনার একমত আর দ্বিমত? এটা তো আমাদের উপর চলে আসে। যেমন শিমুল বিশ্বাস বলে না এখানে, শিমুল নজরুল ইসলাম খান, আমাদেরকে বাই নেম বাই প্রেমে চেনে যে জামাতের শ্রমিক নেতা আছে, পরিবহনের অমুক নেতা। ওই কিন্তু কি আমাদের আঞ্চলিক কিছু নেতা আছেন, ন্যাশনাল কিন্তু নাই। অমুক গার্মেন্টসের নেতা। মানে আমাদের ভূমিকা, আমাদের তৎপরতা, কিন্তু আমরা শ্রমিকের লিডার ইন্ডিভিজুয়ালি কিন্তু সেই সক্ষমতা কোন এখন আমাদের তৈরি হয় নাই। তৃতীয় হচ্ছে আমরা এত বড় সংগঠন হয়েছি, এখনো কোন পেশা আমাদের নিয়ন্ত্রণ তৈরি হয় নাই। আচ্ছা, আমরা কি এখন পারবো? এখানে তো পরিবহনের কবির ভাই নাই, যে কবির ভাই বলবে পরিবহনের নেতা আজকে অমুক জেলার কোন বাস চলাচল করবে ঘোষণা দেওয়া যাবে, কিন্তু বাস বন্ধ হবে। হ্যাঁ, হবে কিনা বলেন? যদি আমাকে বলেন আপনি তো গার্মেন্টস এর নেতা, যে আজকে এই এলাকায় কোন ফ্যাক্টরি চলবে না, ঘোষণা দিয়ে দেন। ঘোষণা দেওয়া যাবে, ফ্যাক্টরি বন্ধ হবে? শ্রমিক কি কথা শুনবে আমার? আমি নেতা, আমি ডিক্লার দিলাম শ্রমিক। এটা হচ্ছে মূল জায়গা যেখানে আমরা পিছিয়ে আছি। ওই জায়গা তারা আছে না? শিমুল বিশ্বাস বলি গাড়ি বন্ধ হয় কিনা বলেন? হইতো না গাড়ি বন্ধ? শাহজাহান বললে হতো না? আমরা মনে করি এই সুযোগে আমাদের যে সাংগঠনিক সক্ষমতা আছে, শ্রমিকে আমি এমন ভাবে কাজ করব যাতে করে সব জায়গায় আমাদের একটা নিয়ন্ত্রণ, একটা বলয় সেখানে আমরা তৈরি করতে পারি। সম্মানিত ভাইয়েরা, আমরা যেই সময়টা পেয়েছি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বাংলাদেশের শ্রমিক ময়দানকে প্রত্যেকটা সেক্টরে আদর্শ দিয়ে শ্রমিকের কল্যাণে কাজ করে আমরা বাংলাদেশের শ্রমিকের স্বার্থে 1 নম্বর সংগঠন হবো ইনশাআল্লাহ। আমাদের 1000 ট্রেড ইউনিয়ন আছে, এটা এক ধরনের আমাদের গর্বের দিক। মাঠে ময়দানে তৎপরতা, শ্রমিকের সাথে আমাদের সংযোগ, শ্রমিক অধিকার নিয়ে আমাদের কথা বলা, শ্রমিকের কল্যাণে কাজ করা। যদি এমন অবস্থা তৈরি হয় বাংলাদেশের কোন সেক্টরে, কোন পেশা, রেল বলেন, বিমান বলেন, বিটিসিএল বলেন, স্থলবন্দর বলেন, যাই বলেন, যে কোনো সমস্যা হবে বলবে এখানে আগে শ্রমিক কল্যাণকে লাগবে, ঠিক না বলেন? এই অবস্থা তৈরি না হলে সাংগঠনিক সক্ষমতা বাড়বে, আপনার কোন পলিটিক্যাল রাষ্ট্রীয় কোন গুরুত্ব সেখানে আপনার থাকবে। আমরা মনে করি এখন কোন ভয় আছে বলেন তো? কোন জড়তা আছে? কেউ আপনাকে হুমকি দিবে? ইতিমধ্যে আমরা বলা শুরু করেছি প্রাতিষ্ঠানিক ট্রেড ইউনিয়ন গুলোতে, আমরা যে প্রতিষ্ঠানে আছি, আমাদের রেলের সংগঠন আছে, আমাদের টিএনডিতে সংগঠন আছে, আমাদের ব্যাংকগুলোতে আমাদের সংগঠন আছে, বিদ্যুতে আমাদের সংগঠন আছে। আমরা বলেছি যে প্রতিষ্ঠানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের অ্যাফিলিয়েটেড ট্রেড ইউনিয়ন আছে সেই জায়গাতে অধিকারের ব্যাপারে এখানে যদি কেউ বৈষম্য করে আমরা সেই বৈষম্যকে মেনে নেব। কোন সরকারি কর্মকর্তা কোন বিশেষ দলকে সুবিধা দিবে আর আমাদেরকে একটু সুবিধা কম দেবেন, আমরা বলছি এই নতুন সিচুয়েশনে এটা আমরা কাউকে করতে দিব না। তার মানে হচ্ছে এখন আপনাকে সমানে সমান খেলতে হবে না। মনে করেন ট্রেড ইউনিয়ন আন্দোলন মানে হচ্ছে জিমাই থাকা না,
আপনার অবস্থান শো করতে হবে, নেতৃত্বকে আপনাকে উপস্থাপন করতে হবে, নেতৃত্বকে ভূমিকা রাখতে হবে। আমরা বলবো ঢাকা মহানগরী যারা আপনারা এখানে আছেন, আমাদের এই সক্ষমতা বৃদ্ধির মূল জায়গা হচ্ছে ঢাকা মহানগরী সংগঠনকে শ্রমিক আন্দোলনে দৃশ্যমান জায়গায় নিয়ে আসা। ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই ঢাকা মহানগরীতে যতগুলো সরকারি অফিসের হেড অফিস আছে না, আছে কিনা বলেন, আমরা বহু জায়গাতে নাই 45টার মতো সরকারি অফিস, ওয়াসা বলেন, আসানা বগুলো নাম, বিআরটিসি বলেন, এমন বহু সরকারি প্রতিষ্ঠান যে জায়গা থেকে অন্যদের ট্রেড ইউনিয়ন আমাদের নাই। এক জায়গাতে বিএনপির 2-3টা আছে, আমরা নাই। আমরা বলেছি আগামী 1-2 মাসের মধ্যে ঢাকা মহানগর উত্তরের সীমানার মধ্যে যেই কটা সরকারি প্রতিষ্ঠানের কি আছে হেড অফিস আছে সে ঢাকা মহানগরের উত্তরের, আর যেই কটা হেড অফিস ঢাকা মহানগরের দক্ষিণে, তারা আমরা একযোগে 1-2 মাসের মধ্যে নতুন করে সরকারি 40 থেকে 45টা প্রতিষ্ঠানে আমরা আমাদের সংগঠন কায়েম করতে, তাহলে দেখবেন যে শ্রমিক কল্যাণ কি জিনিস। গন্ডগোল লাগে, শ্রমিক কল্যাণ আছে, কি আছে, শ্রমিক দল আছে না, এখন সব দল, লীগ এখন কি হয়ে গেছে বলুন তো, লীগ দল, আমরা সেখানে নাই। ভূমিকা রাখা যাবে? আপনার ফেডারেশনের সভাপতি গুরুত্ব তখনই বাড়বে যে এই জায়গাতে শ্রমিক কল্যাণ স্ট্রং আছে। আমরা বলবো এটা আপনাদের সহযোগিতা লাগবে। আমাদেরকে এখন ময়দানকে দখল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। রাজনৈতিক ময়দান না, শ্রমিক ময়দান নিয়ন্ত্রণ করতে না পারলে আপনি রাজনৈতিক ময়দানকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। অন্যরা শ্রমিক ময়দানকে নিয়ন্ত্রণ করে, পলিটিক্সকে নিয়ন্ত্রণ করে, আর আপনি শ্রমিক ময়দানকে নিয়ন্ত্রণের বাইরে যাবে, পলিটিক্সের কখন সম্ভব না। আজকে বামপন্থীরা সংখ্যালঘু অবস্থায় আছে, শ্রমিক ময়দান তাদের নিয়ন্ত্রণে আছে বলে আজকে বাংলাদেশের যত সংস্কার কমিশন হয়েছে, দেখবেন যে এই সংস্কার কমিশনের 90% ব্যক্তি হচ্ছে বামপন্থী লোকেরা। লোকের ঘাটতি আমাদের আছে, বাম দেখা যায় না, স্পষ্ট করা যায় না, চোখে দেখতে পারি না আমরা। অথচ রাষ্ট্রের যা উদ্যোগ হয়, শিক্ষা কমিশন বলেন, শ্রম কমিশন বলেন, আইন যাই কমিশন হচ্ছে, সবগুলোর কি এক জায়গায় হলো কারা? আমরা। এক জায়গায় বাম নিয়ন্ত্রণ করছে, আর সারা বাংলাদেশের কি সব জায়গায় বামরা নিয়ন্ত্রণ করছে না। আমরা মনে করি আলহামদুলিল্লাহ 5ই আগস্টের পরে বাংলাদেশের অবস্থান পরিবর্তন হয়েছে না। আমরা আশা করি, জনগণ আশা করে আগামী দিনে কি হবে বলেন তো, যে জামাত আশা করা মানুষের, এবং মানুষ এখন পরিবর্তন চাচ্ছে না, আমরা জামাতকে চাই। আলহামদুলিল্লাহ আমরাও চাই না, মনে করেন সেই প্রত্যাশার জায়গা পূরণ করতে হবে। আমি অভিজ্ঞতা নিলাম রেল আন্দোলন, দেখলাম বাস্তবতা কত কঠিন। রেল ধর্মঘট হয়েছে, আমরা ধর্মঘট চাই না, বিএনপিও চায় না। খেয়াল করেন, কিন্তু একজন ব্যক্তি তার কোনো অস্তিত্ব নাই, দল নাই, তার ঘোষণা কি হয়ে গেছে, রেল বন্ধ হয়েছে না। সেখানে সারাদিন আমরা দফায় দফা বৈঠক করার পরে রাত 2টা আগে উপদেষ্টার বাসায় কোন রকম জোয়াতালি দেখি যে আগে প্রত্যাহারের ঘোষণাটা আমরা নেওয়ার চেষ্টা করি। আমার সেদিন মনে হলো এটা খুবই বিপজ্জনক একটা জিনিস। জামাত যদি ক্ষমতায় চলে, আলহামদুলিল্লাহ এই সমস্ত সেক্টর আমাদের বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। যদি আমরা পরিবহন সেক্টরে নিয়ন্ত্রণ করতে না পারি, ধরে রাখেন কোন ঘোষণা বলবে না যে আমরা আগামী দিনে বাস চালাবো না, বলে দিবে। যদি 1 সপ্তাহ বাস বন্ধ থাকে, ট্রাক বন্ধ থাকে, কিসের আপনি সরকার গঠন করবেন? অবস্থা ব্যাগতিক হয়ে যাবে। যে ইন্ডাস্ট্রিতে এখন বামরা আছে না, আছে কিনা বলেন, এই ইন্ডাস্ট্রির প্রত্যেকটা জিএম, পিএম, মার্চেন্ডাইজার সব বামদের প্রোডাকশন। তারা খেয়াল করে দেয়, তারা শ্রমিক নিয়ে কম হবে, তারা ভাবে কোন জায়গায় ম্যানেজমেন্টের জায়গা থেকে আসে, বলবে যে মৌলবাদীরা এখন আসপালাম বেড়ে গেছে। আগামী 1 সপ্তাহ বাংলাদেশের কোন ফ্যাক্টরি সচল থাকবে যদি সড়ক পথ বন্ধ থাকে, যদি উৎপাদন থাকে, বলেন কি করবে আপনি সেখানে? যদি আমরা খালি আমাদের সংখ্যা অনেক বেড়েছে, ঠিক আছে, যদি ওই জায়গাতে আন্দোলন বন্ধ করার মতো আমার সক্ষমতা না থাকে, তাহলে আপনি ফেল করবেন না? বলেন, আমার পরিবহনে 500 ওপর আছে, আলহামদুলিল্লাহ। যদি বলি যে সিদ্ধান্তের বিরুদ্ধে ঢাকা জেলা সকল পথ চলতে হবে, সিদ্ধান্ত দিয়ে দেন। যদি সেই সিদ্ধান্ত মতে ঢাকায় একটা বাস চলা শুরু হয়ে যায়, তাহলে আপনি সফল, ঠিক না? লোক আছে হিউজ পরিমাণ,
কিন্তু কোন ড্রাইভার আপনার কথা শোনে না, মালিক আপনার কথা শোনে না, ফ্যাক্টরি আপনার কথা শুনে না। তার মানে হচ্ছে শুধুমাত্র সাংগঠনিক শক্তি দিয়ে কিন্তু আপনি সব পারবেন না। শক্তির পাশাপাশি যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনি যে কোনো চ্যালেঞ্জে এই ময়দানকে আপনি তৈরি করতে পারবেন না। এই জন্য আমরা বলবো, এখন সুযোগ আসছে, আমরা কিন্তু কোথাও কাউকে ছাড় দিতে রাজি। যে টার্মিনালে শ্রমিক পরিবহন শ্রমিক সংগঠন থাকবে বিএনপির, ওখানে আমাদের সংগঠন প্রকাশ্যে থাকতে হবে, এখানে কোনো গোপন করা যাবে না। যেই প্রতিষ্ঠানে তাদের ট্রেড ইউনিয়ন থাকবে, সেই প্রতিষ্ঠানে আমাদের ট্রেড ইউনিয়ন করতেই হবে, ঠিক না বলেন? তাহলে আপনি রাষ্ট্র ক্ষমতা ব্যালেন্স হবে, যে জামাতও আছে দলও আছে, ঠিক না? এখন সব জায়গায় দল, সব জায়গায় শ্রমিক দল, আমরা কোথাও নাই, আবার রাষ্ট্র ক্ষমতাকে বলো আমরা এখন 1 নম্বরে আছি, এটি কখনো পসিবল হওয়া সম্ভব না। এই জন্য আমরা কথা বুঝতে পারছেন? আপনার ঢাকা মহানগরীর লোক, আপনারা চিন্তার জগৎটাকে আরো বাড়াতে হবে। সংগঠন কি চাচ্ছে, কি আমাদের দরকার? খেলার সময় ভালো না খেলে পরে কিন্তু ভালো খেলে কোনো লাভ নাই। এখন এই সময় আমি বলবো যে নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত যা কিছু পরে করতে পারবেন না আপনি, পরে অনেক ঝামেলা শুরু হয়ে যাবে। প্রত্যেকটা দিনকে, প্রত্যেকটা সময়কে আমানত মনে করে আপনাকে আপনার এলাকা দখল করতে হবে। বুঝা গেল কিনা? আপনি যে এলাকার সভাপতি আছেন, ওখানে ইন্ডাস্ট্রি আপনার দখলে থাকবে, আপনার কমিটি থাকবে, যে টার্মিনাল এলাকায় আপনার সংগঠন থাকে, আপনার সেখানে কমিটি থাকবে। আর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সকল কাজ দৃশ্যমান হইতে হবে। বা এখানে কিন্তু কেউ আপনাকে স্পেস দেবে না, বুঝছেন? নমনীয়তা এখানে দুর্বলতা মনে করে, যেখানে প্রয়োজন 20 জন নিয়ে যাবেন, যেখানে 100 লোক নিয়ে যাবেন, যে আমরা এখানে আছি, একজন যাইবেন, কাছে মসু করবেন, আমরা আইসি জামাত থেকে, লাভ হবে কোনো? এই সুযোগ আপনাকে দিবে না। এখানে কিন্তু পাওয়ারের জায়গা, আমরা উচ্ছৃঙ্খলতা করবো না, সীমালঙ্ঘন করবো না, কিন্তু আমাদের যা সুযোগ অবশ্যই সেই সুযোগ আমরা আদায় করে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে পেশাভিত্তিক কার্যক্রম মজবুত করতে হবে, ট্রেড ইউনিয়ন বাড়াতে হবে। আবারও বলছি, আমাদেরকে উইনেবল দেখা যেতে হবে, উইন সিচুয়েশন। তারা থাকবে যে পরিবহন মানে শ্রমিক দল, নো, পরিবহন মানে কি আছে? জামাত এখানে, শ্রমিক কল্যাণ এখানে আছে। শুধু আমরা যদি সে জানি, এবং ঢাকা মহানগরীকে সেই চ্যালেঞ্জ নিতে হবে। আমরা পরিবর্তিত পরিস্থিতিতে বিবেচনা করে এই শ্রমিক কল্যাণ ফেডারেশনকে মানুষের কর্ণকুহরে পৌঁছানোর জন্য আগামী 1 মে, আগামী আছে আপনাদেরকে শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা বাইতুল মোকাররম উত্তর গেটে লক্ষাধিক শ্রমিকের কে সম্পৃক্ত করে আমরা শ্রমিক সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি। আপনারা এই সমাবেশে 10 দিন আগ থেকে মিছিল শুরু হবে। ওই মিছিল হবে গাজীপুরের এক প্রান্ত থেকে, ওই ঢাকা জেলার সাভারের এক কর্নার থেকে, ওইদিকে কেরানীগঞ্জ থেকে, ওইদিকে নারায়ণগঞ্জ আছে না সোনারগাঁও থেকে। আমরা পুরো ঢাকা বেলকে কি করবো, আমরা জাগিয়ে তুলবো না। এখানে প্রত্যেকটা এন্ডেসির মিছিল হবে, যে চলো চলো, কোথায় চলো? ঢাকা চলো। আমরা মিছিলে মিছিলে স্লোগানে যে আগামীর 1 মে হবে এই ময়দান থেকে বামদের শক্তিকে নির্মূল করে আদর্শিক শক্তিকে স্পষ্ট করার মূল জায়গা হবে আমাদের 1 মে ইনশাআল্লাহ। আমাদের অবস্থান থাকবে এরকম যে জায়গা নাই। আমরা লাল পতাকা বানিয়েছিলাম এখানে, ওরে লাল এবার এমন অবস্থা হয়ে যাবে যে লাল পতাকা কি পতাকা আছে কোনো কি নাই। ইনশাআল্লাহ আমাদেরকে এই সময়টা গুরুত্বপূর্ণ সময়, আমাদের সময়। এই সময়ে বুদ্ধিমত্তা দিয়ে, প্রজ্ঞা দিয়ে যদি আমরা সংগঠনকে পরিচালনা করতে পারি, ইনশাআল্লাহ আমরা বলি যা আমাদের যাই হোক, ইনশাআল্লাহ সমাজে শ্রমিক ময়দান আমাদের দখলে আসবে ইনশাআল্লাহ। এই ময়দান ইসলামী আদর্শে 1 নম্বর থাকবে। ইসলামী আদর্শের বাইরে, ইসলামী সমাজের বাইরে কোন দল আর কোন অবস্থান ইনশাআল্লাহ এখানে থাকবে। আসুন আমরা সে উদ্দীপনা নিয়ে, আমি যেখানে আছি ওই জায়গায় দখল, ওখানে কমিটি, টার্মিনাল হোক, গার্মেন্টস হোক, যেখানে হোক আমরা কমিটি করবো ইনশাআল্লাহ। আগামী 18 তারিখ, কয় তারিখ? 18 ফেব্রুয়ারি। অর্থাৎ আপনাদেরকে যে সংগঠন বলেছে মনে হয় এখানে ঢাকাতে আমাদের, আপনারা অনেকেই জানেন যে আমাদের আজহারে কারাগার আছেন এখনো, দীর্ঘ 6 মাস পার হয়েছে। নানা ধরনের আমরা নিউজ পাচ্ছি। আমরা মনে করি এটিএম আজহার ভাইকে
একদিনও আর কারাগারে রাখার কোন সুযোগ। এইবার যারা কলকাঠি নাচছেন, এইবার যারা ষড়যন্ত্র করছেন, এইবার যারা আমাদের প্রিয় নেতাকে নিয়ে ষড়যন্ত্র করছেন, বাংলাদেশ জামাত ইসলামী আগামী 18 তারিখ সারা বাংলাদেশে দেশের আপামর শ্রমিক ছাত্রকে সাথে নিয়ে আমরা বিক্ষোভ করবো ইনশাআল্লাহ। এই বিক্ষোভে পুরো বাংলাদেশকে ফুটবে। আমরা বলবো যে আর কোন সময় কাপড় নয়, আর কোন লোকতান্ত্রিক পন্থা নয়। বিচারের নামে আপনারা কোর্টের নামে সময় যাপন করছেন, আমরা বলবো আমরা এক মুহূর্ত সময় যাপন করতে চাই না। আমাদের প্রিয় নেতাকে অনতিবিলম্বে আমাদের মধ্যে ফিরিয়ে দেওয়া লাগবে। এই আওয়াজ নিয়ে আগামী 18 ফেব্রুয়ারি ঢাকা মহানগরীতে জামাত ইসলামী যেখানে সিদ্ধান্ত নেবে, পরামর্শ হবে, সেই জায়গাতে পুরো ঢাকা মহানগরী আনাচে থেকে শ্রমিকদের সাথে নিয়ে আমাদের সেই সমাবেশকে সফল পাবেন ইনশাআল্লাহ। আমরা 18 তারিখে আমরা প্রমাণ করব তোমরা দীর্ঘ 6 মাস যে জুলুম করেছো, এই জুলুমকে আর এক মুহূর্ত আমরা টলারেট করতে রাজি না। আসুন আমরা থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে ভূমিকা দান করুন। আসসালামু আলাইকুম।